প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকে অর্থনীতির প্রথম সেমিস্টারে তৃতীয় ইউনিট প্রডিউসার বিহেভিয়ার বা উৎপাদকের আচরণ তত্ত্ব সম্পর্কে আলোচনা করব। উৎপাদকের আচরণ তত্ত্বে তোমাদের মূলত যে বিষয়গুলো আছে সেগুলো হচ্ছে উৎপাদন তত্ত্ব, স্বল্পকালীন দীর্ঘকালীন উৎপাদন অপেক্ষক, উৎপাদনে পরিবর্তনীয় অনুপাতের নিয়ম, মাত্রা বৃদ্ধির প্রতিদানের নিয়ম এবং এর সাথে অন্যান্য যে বিষয়গুলো আসবে আমরা সেই বিষয়গুলোই আজকে আলোচনা করব এবং পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করব ব্যয় এবং ফার্মের আয় বা রেভিনিউ সম্পর্কে। তাহলে আজকে আমরা শুরু করছি প্রডিউসার বিহেভিয়ার বা উৎপাদকের আচরণ তত্ত্বে। প্রথম যেটা বলার যে উৎপাদকের যে বিহেভিয়ার বা আচরণ তত্ত্বে আমরা বলছি যে দেখো একটা কলকারখানা বা উৎপাদনের ক্ষেত্রে উৎপাদক কোনো দ্রব্য যখন উৎপাদন করে তখন সে উৎপাদন করতে গেলে তাকে কিছু উপাদান বা উপকরণ লাগে। প্রথম প্রশ্ন তোমাদের মনে আসতে পারে যে উৎপাদনটা কি, হোয়াট ইজ প্রোডাকশন, তাই তো? যে কোনো কিছু সাধারণত অর্থনীতি বাইরেও যে কোনো সাধারণ মানুষকে তুমি যদি জিজ্ঞাসা করো যে উৎপাদন কি, তাহলে সে বলবে উৎপাদন মানে কোনো কিছু তৈরি করা। কিন্তু আমরা অর্থনীতিতে হোয়াট ইজ প্রোডাকশন বা উৎপাদন বললে দুটো বিষয় বলি। একটা হচ্ছে ধ্রুপদী ধারণা বা ক্লাসিক্যাল ডেফিনেশন অফ প্রোডাকশন, আর একটা হচ্ছে নয়া ধ্রুপদী বা নিও ক্লাসিক্যাল। আমরা প্রথমে ক্লাসিক্যাল বা ধ্রুপদী সংজ্ঞাটা উৎপাদন কি, ক্লাসিক্যাল ডেফিনেশন অফ প্রোডাকশন, এইটা আমরা প্রথম আলোচনা করব। তারপর আমরা দ্বিতীয় নিও ক্লাসিক্যাল ডেফিনেশনটা আলোচনা করব। ক্লাসিক্যাল বা ধ্রুপদী অর্থনীতিবিদদের মতে উৎপাদন হলো কোনো বস্তুকে এক অবস্থা থেকে অন্য অবস্থায় রূপান্তর, অর্থাৎ ট্রান্সফরমেশন ফ্রম ওয়ান স্টেট টু অ্যানাদার। এই যে রূপান্তর হচ্ছে, এই রূপান্তর বা ট্রান্সফরমেশনটাকেই আমরা উৎপাদন বলি। ট্রান্সফরমেশন ফ্রম ওয়ান স্টেট টু অ্যানাদার, এই যে এক অবস্থা থেকে অন্য অবস্থায় পরিবর্তন হচ্ছে কোনো দ্রব্যের, এই পরিবর্তন বা রূপান্তরটাকেই আমরা উৎপাদন বলি। এখন এই রূপান্তর ক রকমের হতে পারে? রূপান্তর আমরা তিন রকমের দেখি। কি কি? একটা হচ্ছে কোয়ান্টিটেটিভ চেঞ্জ বা কোয়ান্টিটেটিভ ট্রান্সফরমেশন, পরিমাণগত রূপান্তর। সেটা কি? ধরো কৃষক ধানের জমিতে ধানের বীজ ছড়িয়েছে, সেখান থেকে কি বেরোবে? ধান গাছই হবে। এবং চাষের পরে সেইখান থেকে যখন ফসল উঠবে তখন কি পাবে? সে গম পাবে না, ধানই পাবে। অর্থাৎ 1 কেজি ধান বীজ হিসাবে ব্যবহৃত হলো এবং উৎপাদিত ফসলও ধান। অর্থাৎ এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি ধান থেকে ধানই পাওয়া গেল, কিন্তু এখানে 1 কেজি ধানকে ব্যবহার করা হয়েছিল এবং ফসল হিসাবে ধান যখন পাওয়া যাচ্ছে তখন এটা দেখা যাচ্ছে হয়তো 100 বা 1000 কেজি। এই যে পরিবর্তন হলো, দ্রব্য একই আছে, পরিমাণের দিক থেকে এই যে বিরাট চেঞ্জ হলো, এটাকে আমরা বলছি পরিমাণগত পরিবর্তন বা কোয়ান্টিটেটিভ ট্রান্সফরমেশন বা কোয়ান্টিটেটিভ চেঞ্জ। মূলত আমরা এগ্রিকালচার বা কৃষি ক্ষেত্রে এই ধরনের পরিবর্তন দেখতে পাই। তাহলে এই যে পরিমাণগত পরিবর্তন, ধ্রুপদী অর্থনীতিবিদরা এটাকেও উৎপাদন হিসাবে অভিহিত করছেন। আবার ধরো এমন অনেক ক্ষেত্র আছে যেখানে বস্তুর এক অবস্থা থেকে অন্য অবস্থায় রূপান্তর হচ্ছে, যদিও তাতে পরিমাণের খুব একটা পরিবর্তন ঘটছে না। যেমন একটা উদাহরণ দিয়ে বলি, যে একটা গাছের গুঁড়ি আছে, ওই গাছের গুঁড়িতে যে পরিমাণ কাঠ, সেটাকে আমরা যদি চেরাই করি,
সাইজ কার্ড তৈরি করে একটা টেবিল বা একটা খাট তৈরি করলাম বা একটা আলমারি তৈরি করলাম, তাহলে দেখো ওই খাট বা টেবিল বা আলমারিতে যে পরিমাণ কাঠ আর ওই গুড়ির কাঠ মোরাললেস খুব সামান্য হয়তো পরিবর্তন ঘটেছে, পরিমাণের খুব উল্লেখযোগ্য পরিবর্তন ঘটেনি, কিন্তু একটা নতুন গুণ বা একটা নতুন বৈশিষ্ট্যের আবির্ভাব ঘটলো। কি গুণ বা বৈশিষ্ট্য? সেটা হলো যে কাঠের গুঁড়িটার উপর তুমি বসতে পারতে না বা শুতে পারতে না বা কিছু জিনিস ঠিক করে রাখতে পারতে না, কিন্তু ওই টেবিল বা ওই খাট বা ওই আলমারি যা তৈরি করা হলো, এই তৈরির ফলে এখানে কিন্তু তুমি ঘুমাতে পারছো, খাটে টেবিলে বই রাখতে পারছো, আলমারিতে রাখতে পারছো, অর্থাৎ এক্ষেত্রে একটা গুণগত বৈশিষ্ট্যের আগমন ঘটলো, নতুন একটা গুণ বা বৈশিষ্ট্যের। এই ধরনের পরিবর্তনকেই আমরা বলছি কোয়ালিটেটিভ চেঞ্জ বা গুণগত পরিবর্তন। তাহলে দ্বিতীয় যেটা আমরা পেলাম, কোয়ালিটেটিভ চেঞ্জ। মূলত এই ধরনের পরিবর্তনগুলো আমরা দেখি ইন্ডাস্ট্রি বা শিল্পক্ষেত্রে। তাহলে একটা পরিবর্তন হলো আমরা দেখলাম যেখানে পরিমাণের পরিবর্তন ঘটছে, আর একটা পরিবর্তন যেখানে গুণের বা বৈশিষ্ট্যের পরিবর্তন ঘটছে। আর এক ধরনের পরিবর্তন ঘটে, সেটা হলো স্থানগত পরিবর্তন, অর্থাৎ এই যে তৃতীয় যেটা বলছি, এই প্লেস চেঞ্জ হতে পারে। প্লেস চেঞ্জ হয় কিরকম? ধরো ভূগর্ভস্থ খনিজ আমরা উপরে তুললাম, বা সমুদ্র বা নদী গর্ভের বালি আমরা এক জায়গা থেকে অন্য জায়গায় এনে প্লাস্টারের কাজে ব্যবহার করলাম, তাহলে এখানে স্থান পরিবর্তন ঘটছে, এটাও এক ধরনের উৎপাদন। তাহলে নয়া ধ্রুপদী অর্থনীতিবিদ বা ক্লাসিক্যাল ডেফিনেশন অনুযায়ী উৎপাদন হলো এমন একটি সামাজিক কাজ যেখানে কোনো বস্তুকে এক অবস্থা থেকে অন্য অবস্থায় রূপান্তরিত করা হয়, এবং এই রূপান্তর তিন রকমের হতে পারে। একটা পরিমাণগত রূপান্তর কৃষিতে দেখা যায়, গুণগত রূপান্তর মূলত শিল্পক্ষেত্রে দেখা যায়, এবং স্থানগত রূপান্তর যেমন আমরা খনিজ উত্তোলন করছি সেখানে দেখতে পাচ্ছি। তাহলে ধ্রুপদী অর্থনীতিবিদদের মতে উৎপাদন কি বুঝতে পেরেছ? এবারে আমরা নিও ক্লাসিক্যাল ডেফিনেশন অর্থাৎ নয়া ধ্রুপদী অর্থনীতিবিদরা উৎপাদন মানেই কোনো বস্তুর এক অবস্থা থেকে অন্য অবস্থায় রূপান্তরকে বলছে না। নয়া ধ্রুপদী অর্থনীতিবিদদের মতে প্রোডাকশন ইজ দ্য ক্রিয়েশন অফ ইউটিলিটি থ্রু এক্সচেঞ্জ, অর্থাৎ বিনিময়ের মাধ্যমে উপযোগিতা সৃষ্টি। অর্থাৎ এখানে দুটো বিষয়কে নিও ক্লাসিক্যাল ইকোনমিস্টরা দুটো বিষয়কে গুরুত্ব দিল। কি কি? একটা হচ্ছে এক্সচেঞ্জ হবে, বিনিময় হবে, দ্রব্যটা বাজারে বিনিময় হবে এবং বিনিময় করবে লোকে, অর্থের বিনিময় করে সেখান থেকে উপযোগিতা বা ইউটিলিটি পাবে। তাহলে এই দুটো বৈশিষ্ট্য পূরণ হতে হবে অ্যাকর্ডিং টু নিও ক্লাসিক্যাল ডেফিনেশন। তাহলে নয়া ধ্রুপদী অর্থনীতিবিদদের মতে বিনিময়ের মাধ্যমে উপযোগিতা সৃষ্টিকেই অর্থনীতিতে উৎপাদন বলে। এখন এটাও আমরা একটা উদাহরণ দিয়ে যদি বোঝাই তোমাদের বুঝতে সুবিধা হবে। ধরো আমি কোনো একটা মডেল মাটির তৈরি করলাম, আমি মাটির মডেল তৈরি করতে পারি না, আমি একটা রবীন্দ্রনাথের মূর্তি তৈরি করার চেষ্টা করলাম, যে রবীন্দ্রনাথের মূর্তিটা দেখে রবীন্দ্রনাথ বলে মনে হচ্ছে না। তা সেই রবীন্দ্রনাথের মূর্তিটাকে আমি যদি এবার বাজারে বিক্রির জন্য নিয়ে যাই, কেউ সেটা পয়সা দিয়ে কিনে বাড়িতে কি টাঙিয়ে রাখবে? কারণ তার গায়ে রবীন্দ্রনাথ লিখে দিলেও কেউ বিশ্বাস করবে না এটা রবীন্দ্রনাথ। ফলে ওটা বাজারে বিনিময় হবে না, কারণ কেউ ওটা অর্থ দিয়ে কিনে তার বিনিময়ে উপযোগিতা পাবে না। অর্থাৎ এখানে এক্সচেঞ্জও হবে না, ইউটিলিটি বা উপযোগিতাও পাবে না। ফলে আমি ওই যে মাটির মূর্তি তৈরি করলাম ওটা উৎপাদন নয়। যদিও আমি যদি ক্লাসিক্যালের কথা বলি, ক্লাসিক্যালে কিন্তু এখানে একটা পরিবর্তন ঘটেছে, অর্থাৎ
নয়া ধ্রুপদী অর্থনীতিবিদরা এটাকে উৎপাদন বললেও নয়া ধ্রুপদী অর্থনীতিবিদরা বলছে না, যেহেতু এখানে বিনিময় হয়নি ফলে এটা উৎপাদন হিসাবে গণ্য হবে না। তাহলে উৎপাদন, এইবার এই দুটোকে সাম আপ করে যদি আমরা বলি তাহলে উৎপাদন কি? উৎপাদন হচ্ছে একটা সামাজিক কাজ, এবং এখানে কোনো বস্তু তৈরি হবে, এক অবস্থা থেকে অন্য অবস্থায় পরিবর্তন হতেও পারে, নাও পারে, কিন্তু সেটা বিনিময়ে লোকে অর্থের মাধ্যমে বিনিময় করবে যা থেকে তৃপ্তি বা উপযোগিতা পেতে পারে। এখন এই উৎপাদন করতে গেলে আমাদের কি প্রয়োজন? উৎপাদন করতে গেলে আমাদের মূলত উপাদান দরকার, উপকরণ দরকার। কারণ তো শুধু খালি আমি ভাবলাম আমি একটা টেবিল তৈরি করব, তার টেবিল তৈরি করব বললে তো আর টেবিল তৈরি হয়ে যাবে না। তার জন্য আমার কি করতে হবে? টেবিল তৈরি করতে পারে এরকম শ্রমিক নিয়োগ করতে হবে, টেবিলের জন্য যে কাঠ লাগবে সেই কাঠ জোগাড় করতে হবে, কাঠ কাটার জন্য আমার মেশিন লাগবে, তাহলে এই সমস্ত, বা তার জন্য আমার টাকা লাগবে, মূলধন লাগবে। তাহলে এই যে উৎপাদন করতে গেলে আমরা কি ব্যবহার করছি? উপাদান বা ফ্যাক্টরস অফ প্রোডাকশন, এটাকেই আমরা বলছি ফ্যাক্টরস অফ প্রোডাকশন। উৎপাদন করতে যেগুলো ব্যবহার করা হয় আমরা সেগুলোকেই বলছি উৎপাদনের উপাদান। এখন উৎপাদনের উপাদান কি কি হতে পারে? উৎপাদনের উপাদান মূলত আমরা অর্থনীতিতে 4 ধরনের উৎপাদনের উপাদান দেখতে পাই। কি কি? প্রথমত হচ্ছে জমি বা ল্যান্ড, উৎপাদনের প্রাথমিক উপাদান। দ্বিতীয় হচ্ছে শ্রম বা লেবার। তৃতীয় হচ্ছে ক্যাপিটাল। আর চতুর্থ হচ্ছে অর্গানাইজেশন। এই ল্যান্ড, লেবার, ক্যাপিটাল, অর্গানাইজেশন, মূলত এই 4টে উপাদান ব্যবহার করে আমরা অর্থনীতিতে উৎপাদন কাজটা কমপ্লিট করতে পারি। যদি আমরা জমি বলতে আমরা উৎপাদনে ব্যবহৃত যে কোনো ধরনের প্রাকৃতিক সম্পদ, অল টাইপ অফ ন্যাচারাল রিসোর্সেস হুইচ ইউজড ইন প্রোডাকশন প্রসেস, সেটাকেই আমরা জমির মধ্যে ধরি নর্মালি, সেই জন্য আমরা এটাকে এন দিয়ে নির্দেশ করি। শ্রম বলতে যে অর্থের বা মজুরির বিনিময়ে যখন কেউ উৎপাদনশীল কাজে নিয়োজিত হয় তখন তার শ্রমটাকে আমরা অর্থনীতিতে লেবার বা এল হিসাবে নির্দেশ করি। আর অর্থনীতিতে যে যন্ত্রপাতি মূলধন, যেগুলোকে আমরা উৎপাদনের পরিমাণ বৃদ্ধিতে, উৎপাদন বৃদ্ধিতে হেল্প করে, সাহায্য করে, তাদেরকে আমরা মূলধন ক্যাটাগরির মধ্যে ফেলি, ক্যাপিটাল বা কে দিয়ে নির্দেশ করি। আর জমি, শ্রম, মূলধন এই উপাদানগুলোকে একত্রিত করে, সমন্বিত করে উৎপাদনের কাজটা যারা সংগঠিত করে তাদেরকে এন্টারপ্রেনিউয়ার বা উদ্যোক্তা বা অর্গানাইজার বলে, এবং তাদের এই কাজটাকে বলা হয় অর্গানাইজেশন বা সংগঠন। তাহলে জমি, শ্রম, মূলধন, সংগঠন, মূলত উৎপাদনের এই 4 ধরনের উপাদান আমরা দেখতে পাই। এই উৎপাদনের পরিমাণকে যদি আমি কিউ বলি, আর উৎপাদনের উপাদানগুলোকে যদি আমরা অলরেডি বলেছি এন, এল, কে, ও, এই উৎপাদনের উপাদানগুলোর উপর উৎপাদনের পরিমাণ নির্ভর করছে। এই যে উৎপাদনের উপাদানের সাথে উৎপাদনের পরিমাণের নির্ভরশীলতা, বেশি শ্রম নিয়োগ করলে উৎপাদন বেশি হবে, বা মূলধন বেশি নিয়োগ করলে উৎপাদন বেশি হবে, এরকম উৎপাদনের পরিমাণের সাথে উৎপাদনের যে ক্রিয়াগত টেকনোলজিক্যাল রিলেশনশিপ, এই সম্পর্কটাকে আমরা অপেক্ষক, গণিতে যেমন ফাংশন বলি আমরা, সেই ফাংশনাল রিলেশনের মাধ্যমে প্রকাশ করতে পারি। তাহলে উৎপাদনে উপাদান এবং উৎপাদনের পরিমাণের মধ্যে যে নির্ভরশীলতার সম্পর্ক, সেটাকে তাহলে আমরা কিভাবে প্রকাশ করছি? উৎপাদন অপেক্ষকের মাধ্যমে। কিরকম? দেখো, উৎপাদন অপেক্ষককে আমরা বলছি কিউ ইকুয়ালস টু এফ অফ এন, এল, কে, ও, অর্থাৎ
এরা হচ্ছে উৎপাদনের উপাদান বা ফ্যাক্টরস অফ প্রোডাকশন। এই ফ্যাক্টরস অফ প্রোডাকশন বা উৎপাদনের উপাদান গুলোর ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, স্বাধীন, এগুলোর পরিবর্তন এবং তার দরুন এই উৎপাদনের পরিমাণ যেটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, এই উৎপাদনের পরিমাণটা নির্ভর করছে। এই গোটা সমীকরণটাকেই আমরা বলছি প্রোডাকশন ফাংশন বা উৎপাদন অপেক্ষক। তাহলে উৎপাদন কি, উৎপাদনের উপাদান কি এবং উৎপাদন অপেক্ষক কি, এটা তোমরা বুঝতে পেরেছো। এইবার আমরা আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব, সেটা হলো দেখো আমরা এতক্ষণ যে বিষয়গুলো আলোচনা করেছিলাম, মোটামুটি আন্ডারস্ট্যান্ডিং দ্য বেসিক্স অফ প্রোডাকশন ইন ইকোনমিক্স। প্রোডাকশন বলতে কি বোঝায় একদম পরিষ্কার এখানে প্রোডাকশনের ডেফিনেশনটা এখানে দেওয়া আছে, তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। আর তারপরে দেখো আমরা যদি নেক্সট যদি যাই লজ অফ প্রোডাকশন, এই লজ অফ প্রোডাকশনে যাওয়ার আগে আমরা একটা গুরুত্বপূর্ণ কথা বলে নিই, সেটা হলো যে উৎপাদন অপেক্ষক আমরা অলরেডি দেখেছি, কিউ ইকুয়ালস টু এফ অফ এন এল কে ও। এই যে উৎপাদন অপেক্ষক, এই উৎপাদন অপেক্ষকে সবগুলো উপাদান কি অ্যাট এ টাইম চেঞ্জ করা যায় কি যায় না, এর উপর বেস করে আমরা উৎপাদনে দু ধরনের সময়সীমার কথা বলতে পারি। একটা হচ্ছে স্বল্পকাল বা শর্ট রান, আর একটা হচ্ছে দীর্ঘকাল বা লং রান। তাহলে উৎপাদনে দু ধরনের সময়সীমা আমরা দেখতে পাই, একটা স্বল্পকাল, একটা দীর্ঘকাল। প্রথমে আমরা স্বল্পকালটা আলোচনা করব। স্বল্পকাল কি? উৎপাদনে স্বল্পকাল বলতে আমরা এমন একটা টাইম পিরিয়ড বা সময়সীমাকে বোঝাই যেখানে সবগুলো উপাদানকে অ্যাট এ টাইম চেঞ্জ করা যায় না। অর্থাৎ উৎপাদনে কিছু উপাদান স্থির থাকে, কিছু উপাদান পরিবর্তনশীল, অ্যাটলিস্ট অন্তত ওয়ান ফ্যাক্টর অফ প্রোডাকশন বা অন্তত পক্ষে একটা উপাদান স্থির থাকবে। তাহলে স্বল্পকালে উৎপাদনে ক ধরনের উপাদান দেখতে পাচ্ছি? দু ধরনের। একটা হচ্ছে ফিক্সড ফ্যাক্টরস বা স্থির উপাদান, আর একটা হচ্ছে পরিবর্তনশীল উপাদান বা ভেরিয়েবল ফ্যাক্টর। তাহলে উৎপাদনে স্বল্পকাল বলতে আমরা এমন একটা সময়সীমাকে বোঝাচ্ছি যেখানে উৎপাদনে কিছু স্থির উপাদান থাকছে, কিছু পরিবর্তনশীল উপাদান থাকছে। তখন আমরা অপেক্ষকটাকে কিভাবে লিখবো? প্রোডাকশন ফাংশনটা তখন কেমন হবে? প্রোডাকশন ফাংশন শর্ট রানে আমরা লিখতে পারি যে কিউ ইকুয়ালস টু এফ অফ, ধরো জমি স্থির আছে আর সংগঠন স্থির আছে, বাকি দুটো উপাদান ধরো অন্য যে কোনো হতে পারতো, আমি বোঝার সুবিধার্থে ধরলাম যে জমি স্থির আছে, তাহলে মাথায় এরকম বার দেয়া মানে স্থির বোঝাচ্ছে। শ্রম পরিবর্তনশীল, মূলধন পরিবর্তনশীল, সংগঠনও স্থির। তাহলে এই যে সমীকরণটা পেলাম, এই সমীকরণটাই হচ্ছে তোমার স্বল্পকালীন উৎপাদন অপেক্ষক বা শর্ট রান প্রোডাকশন ফাংশন। তাহলে এটা হচ্ছে আমরা বলতে পারি শর্ট রান প্রোডাকশন ফাংশন। তাহলে আবারও বলি, উৎপাদনে সবগুলো উপাদানের নিয়োগ যদি একসাথে পরিবর্তন করা না যায়, অর্থাৎ কিছু উপাদান স্থির থাকে এবং কিছু উপাদান পরিবর্তনশীল হয়, তখন উৎপাদনে যে নিয়ম আমরা দেখতে পাই সেটাকে আমরা বলি সেই ক্ষেত্রে আমরা সেটাকে বলছি স্বল্পকাল, এবং স্বল্পকালে উৎপাদন অপেক্ষকটা হচ্ছে এরকম। আর দীর্ঘকালের ক্ষেত্রে কিরকম হয়? দীর্ঘকালে আমরা দেখি অ্যাট এ টাইম সবগুলো উপাদানকে পরিবর্তন করা যাচ্ছে, অর্থাৎ
উৎপাদনে কোনো স্থির উপাদান নেই। তাহলে দীর্ঘকাল বলতে বা লং রান বলতে উৎপাদনে এমন একটি সময়সীমাকে বোঝানো হয় যেখানে উৎপাদনের সবগুলি উপাদান পরিবর্তনশীল, কোনো স্থির উপাদান থাকে না। তার মানে দীর্ঘকালে একটাই উপাদান, এক ধরনেরই উপাদান, একটাই নয় সরি, এক ধরনের ভেরিয়েবল ফ্যাক্টরস, নো ফিক্সড ফ্যাক্টর, কোনো স্থির উপাদান থাকবে না। তাহলে সেক্ষেত্রে আমরা দীর্ঘকালীন উৎপাদন অপেক্ষককে কিভাবে বলবো? তখন এই দীর্ঘকালীন, দেখো এখানে কোনোটা স্থির নেই, সবগুলো পরিবর্তনশীল, তখন এইটা হয়ে যাবে আমার দীর্ঘকালীন উৎপাদন অপেক্ষক। এইটাই হচ্ছে লং রান প্রোডাকশন ফাংশন। তাহলে শর্ট রান প্রোডাকশন ফাংশন বা স্বল্পকালীন উৎপাদন অপেক্ষক, কিছু উপাদান স্থির কিছু উপাদান পরিবর্তনশীল, এবং দীর্ঘকালীন উৎপাদন অপেক্ষক যেখানে কিছু উপাদান স্থির এবং কিছু উপাদান, কোনো উপাদান স্থির নেই, সবই হচ্ছে দীর্ঘকালে পরিবর্তনশীল। এইবারে আমরা আলোচনা করব যে এই যে আমরা উৎপাদনে স্বল্পকাল দেখলাম এবং দীর্ঘকাল দেখলাম, এই স্বল্পকালে উৎপাদনের ক্ষেত্রে উপাদানের নিয়োগ পরিবর্তন করলে উৎপাদনের ধরন বা উৎপাদনে কি রকমের পরিবর্তন ঘটে, অর্থাৎ উৎপাদনে কোন নিয়ম কার্যকরী হয়। উল্টো দিকে দীর্ঘকালেও তেমনি উপাদানগুলো চেঞ্জ করলে তার দরুন উৎপাদনের কি ধরনের চেঞ্জ হয়। তাহলে স্বল্পকালে উৎপাদনে এক ধরনের নিয়ম কার্যকরী হয়, দীর্ঘকালে উৎপাদনে আর এক ধরনের নিয়ম কার্যকরী হয়। আমি যদি স্বল্পকালীন উৎপাদনের কথা বলি, তাহলে শর্ট রানে আমরা বলেছি দু ধরনের ফ্যাক্টরস। যদি স্বল্পকালে সবগুলো উপাদানের নিয়োগ স্থির রেখে একটা উপাদানের নিয়োগ ক্রমাগত বাড়াতে থাকে, তাহলে কি ঘটবে? তাহলে উৎপাদনে যে ঘটনাটা ঘটে বা যে নিয়মটা আমরা দেখতে পাই সেটাকে আমরা বলি পরিবর্তনীয় অনুপাতের নিয়ম, ল অফ ভেরিয়েবল প্রপোর্শন বা পরিবর্তনীয় অনুপাতের নিয়ম, ল অফ ভেরিয়েবল প্রপোর্শন। এটা কি? এটা আমরা বিস্তৃত আলোচনা করব। প্রথমে আমরা একটা নিউমেরিক্যাল দিয়ে বিষয়টাকে দেখাই যে ল অফ ভেরিয়েবল প্রপোর্শন বা পরিবর্তন অনুপাতের নিয়ম যদি আমরা আলোচনা করি, ধরো উৎপাদনে যে উপাদান নিয়োগ করছে সেটা হলো, আমি বোঝার সুবিধার্থে ধরে নিচ্ছি যে স্বল্পকালে দু ধরনের উপাদান, স্থির এবং পরিবর্তনশীল, সবগুলো উপাদান স্থির। ধরো আমরা দুটো উপাদানের কথা বলি, লেবার আর ক্যাপিটাল, এবং তার ফলে উৎপাদনের পরিমাণ পাচ্ছি। তাহলে এখন যদি আমি ক্যাপিটাল 100 একক এটাকে স্থির রেখে দিচ্ছি, শুধু লেবার বা শ্রম নিয়োগ ক্রমাগত বাড়াচ্ছি 1 একক শ্রম, ধরো উৎপাদন হলো 5 একক, 2 একক শ্রম নিয়োগ করলাম, মূলধন একই থাকলো। 3 একক শ্রম নিয়োগ করলাম, মূলধন একই রেখে, ধরো এটা 5 থেকে এটা হয়েছে 14, 3 হয়েছে মোট উৎপাদন 30। আমি জাস্ট তোমাদের একটা হাইপোথেটিক্যাল এক্সাম্পল দিয়ে নিয়মটা ব্যাখ্যা করছি। 4 একক শ্রম নিয়োগ করেছি, মূলধন একই রেখেছি, উৎপাদন হলো ধরো 50। 5 একক শ্রম নিয়োগ করেছি, মূলধন একই আছে, উৎপাদন হলো 60। 6 একক শ্রম নিয়োগ করেছি, মূলধন একই আছে, উৎপাদন হলো 66। 7 একক একই, ধরো 70। 8 একক
100 মূলধন নিয়োগ করেছি, উৎপাদন হলো 72। 9 একক, 100 একক মূলধন, উৎপাদন 72। আরো যদি 10 একক করি দেখা যাচ্ছে উৎপাদন এবার আর বাড়ছে না, ক্রমাগত কমে গেছে। তার মানে কি, যদি স্বল্পকালে একটি উপাদানের নিয়োগ ক্রমাগত বাড়াতে থাকি অন্য উপাদানগুলোর নিয়োগকে স্থির রেখে, তাহলে উৎপাদন বাড়তে থাকবে, বাড়তে বাড়তে সর্বোচ্চ হবে এবং তারপরে কমতে থাকবে। এখন এই বেড়ে যাওয়া বা কমে যাওয়াটা বোঝাতে গেলে আমাকে আগে দুটো কনসেপ্ট বলতে হবে। সেই দুটো কনসেপ্ট আমরা এখানে আগে আলোচনা করে নিই। একটা হচ্ছে গড় উৎপাদন, আর এক হচ্ছে প্রান্তিক উৎপাদন আর মোট উৎপাদন। এই তিনটে বিষয় আমরা আগে ডিসকাস করে নিই। ধরো এই যে শ্রম, মূলধন ইত্যাদি নিয়োগ করে যে পরিমাণ উৎপাদন হলো, এইটাকেই আমরা বলি মোট উৎপাদন। এখন কোনো উপাদানকে আমি মোট উৎপাদনের পরিমাণকে ওই উপাদান দিয়ে যদি ভাগ করি, যেমন ধরো লেবার 1 একক লেবার 5 উৎপাদন করেছে, তাহলে Q/L যদি করি তাহলে এটা শ্রমিকের গড় উৎপাদন হবে। অর্থাৎ মোট উৎপাদনকে উপাদান নিয়োগের পরিমাণ দিয়ে ভাগ করলে আমরা গড় উৎপাদন পাই, অ্যাভারেজ প্রোডাকশন। আর যদি মোট উৎপাদনের পরিমাণের কি পরিবর্তন হয়েছে, ধরো ডেল্টা টোটাল প্রোডাক্ট ডিভাইডেড বাই ডেল্টা এল, তখন আমি পেয়ে যাব শ্রমিকের প্রান্তিক উৎপাদন। সোজা কথায় 1 একক অতিরিক্ত শ্রমিক নিয়োগের দরুন মোট উৎপাদনের কতটা চেঞ্জ। যেমন ধরো আমার এখানে 4 জন শ্রমিক নিয়োগের দরুন উৎপাদন হয়েছে 50, 5 এককের জন্য হচ্ছে 60, অর্থাৎ 1 এককের জন্য চেঞ্জ কতটা হলো, 1 এককের জন্য চেঞ্জ হয়েছে 10। এই 10টা হচ্ছে প্রান্তিক উৎপাদন, কার? শ্রমিকের প্রান্তিক উৎপাদন। তাহলে আমরা যদি এই রেখাচিত্রের বিষয়টাকে এবার যদি আমরা গ্রাফিক্যালি দেখাই, তাহলে দেখব যে যত উপাদান নিয়োগ বাড়ছে, যে কোনো একটা উপাদানের নিয়োগ, যেটাকে আমি পরিবর্তনশীল উপাদান আমরা বলতে পারি, সেই পরিবর্তনশীল উপাদানের নিয়োগ যত বৃদ্ধি পাবে, মোট উৎপাদন প্রথমে ক্রমবর্ধমান হারে বাড়বে, অর্থাৎ লাফিয়ে লাফিয়ে বাড়বে, ইনক্রিজেস অ্যাট অ্যান ইনক্রিজিং রেট। তারপরে একটা উৎপাদন স্তরের পরে উৎপাদন বাড়বে কিন্তু ক্রমহ্রাসমান হারে, ইনক্রিজেস অ্যাট এ ডিক্রিজিং রেট। এইভাবে উৎপাদন সর্বোচ্চ হবে এবং তারপরেও যদি আমি উপাদান নিয়োগ করি তাহলে পারে কিন্তু আমার মোট উৎপাদন তখন কমতে থাকবে। তাহলে কি দাঁড়ালো? স্বল্পকালে উৎপাদনে পরিবর্তনীয় অনুপাতের নিয়ম কার্যকরী হয়, যে অনুপাত বলে উৎপাদনের সবগুলো উপাদানকে স্থির রেখে একটি উপাদানের নিয়োগ যদি ক্রমাগত বাড়ানো হয় তাহলে মোট উৎপাদন প্রথমে ক্রমবর্ধমান হারে বাড়বে এবং তারপরে ক্রমহ্রাসমান হারে বাড়বে, বেড়ে মোট উৎপাদন সর্বোচ্চ হবে এবং তারপরে মোট উৎপাদন হ্রাস পেতে থাকে। তাহলে আমি এইখান থেকে যদি টিপি এটা বের করি, দেখো এটা মুছে নিই, তাহলে জায়গাটা পেয়ে যাব। একটা বড় ছক হবে তো, ওই জন্য একটুখানি দেখে নাও। আমি যদি প্রথমে এমপিটা বের করি, দেখো এমপি মানে কি, আমি শ্রম দিয়ে ভাগ করব, 5/1, সরি এমপি নয়, আমি আচ্ছা এমপি যখন লিখে ফেলেছি এমপিটাই আগে বের করি। এমপি বের করতে গেলে আমার চেঞ্জ ইন টোটাল আউটপুট, উৎপাদনের পরিমাণে পরিবর্তন। তাহলে 0 ছিল, ধরো কিছুই ছিল না, 0 সেখান থেকে 5, তাহলে পরিবর্তন কত হলো? 5। 5 থেকে 14 কত পরিবর্তন হলো? বিয়োগ করো 9। 14 থেকে 30 কত হলো? 16।
30 থেকে 50 কত হলো 20, 50 থেকে 60, দেখো 5 থেকে 9, 9 থেকে 16 যেটা বাড়ছিল সেটাও ক্রমশ বাড়ছে এই পর্যন্ত ক্রমবর্ধমান হারে। তারপরে বেড়েছে দেখো 50 থেকে 60, 60 থেকে 66, 66 থেকে 70, 70 থেকে 72, তারপরে 0। অর্থাৎ প্রথমে দেখো লাফিয়ে লাফিয়ে প্রান্তিক উৎপাদন বেড়ে গেছে, মানে মোট উৎপাদন লাফিয়ে বেড়েছে বা ক্রমবর্ধমান হারে বেড়েছে, তারপরে বেড়েছে 60, 66, 70, কিন্তু ক্রমহ্রাসমান হারে বেড়ে মোট উৎপাদন সর্বোচ্চ হয়েছে। আমরা যদি আরো একটা করি, যে ধরো 10ই করে দিই, তাহলে 10, 100, এটা ধরো আবার 70-এ নেমে এলো, তাহলে প্রান্তিক উৎপাদন কত হবে? সেক্ষেত্রে প্রান্তিক উৎপাদন হচ্ছে -2। তাহলে দেখো প্রান্তিক উৎপাদন বাড়তে 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 একটা হাইয়েস্ট হলো, তারপর কমতে কমতে আলটিমেটলি 0 এবং ঋণাত্মক হলো। এবার আমি গড় উৎপাদন আসি। গড় উৎপাদনটা কিরকম হবে? গড় উৎপাদন মানে মোট উৎপাদনকে শ্রম নিয়োগের পরিমাণ বা উপাদান নিয়োগের পরিমাণ দিয়ে ভাগ করব, যেটা আগে করে ফেলছিলাম ভুল করে। তাহলে 5 ভাগ 1 5, 14 ভাগ 2 7, 30 ভাগ 3, 30 ভাগ 3 মানে 10, 50 ভাগ 4 12.5, 12, 11, 10, 9, 8, 9, 72, 9 দিয়ে এরপরে 8, তারপরে 10 দিয়ে 7। অর্থাৎ দেখো এখানে এপি প্রথমে বাড়ছে বাড়তে 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 12.5 হাইয়েস্ট। এই কোন জায়গায় হয়েছে দেখেছো? এমপির সাথে একটা রিলেশন পাচ্ছে, তারপরে কমতে 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 কমতে, কিন্তু গড় তো কখনো 0 বা ঋণাত্মক হতে পারে না, সেই জন্য এটা ক্রমশ কমবে, কিন্তু কখনো 0 বা ঋণাত্মক হবে না। তাহলে আমরা এখান থেকে কি কি দেখতে পেলাম? এখান থেকে আমরা একটা জিনিস দেখলাম, যে উৎপাদনে স্বল্পকালে একটা উপাদানের নিয়োগ, যেমন আমরা এখানে একটা উপাদানের নিয়োগ বলতে এল, যত বাড়াতে থাকছি মোট উৎপাদন বাড়ছে। প্রথমে বেড়েছে ক্রমবর্ধমান হারে, তারপরে ক্রমহ্রাসমান হারে বেড়ে হাইয়েস্ট হয়েছে এবং তারপরে হ্রাস পেতে শুরু করেছে। এইটাকেই আমরা বলছি পরিবর্তনীয় অনুপাতের নিয়ম বা ল অফ ভেরিয়েবল প্রপোর্শন। এখন তোমাদের মনে হতে পারে যে এটাকে কেন ল অফ ভেরিয়েবল প্রপোর্শন বা পরিবর্তনীয় অনুপাতের নিয়ম বলে? তার কারণ দেখো এইখানে অনুপাতটা, দুটো উপাদান, অনুপাত কি 1:100 বা 1/100। এখানে অনুপাত থেকে 1 আছে, অনুপাতটা চেঞ্জ হলো, এখানেও দেখো অনুপাতটা চেঞ্জ হলো। এই অনুপাতের যত চেঞ্জ হচ্ছে অটোমেটিক্যালি উৎপাদন, গড়, প্রান্তিক উৎপাদন সবারই পরিবর্তন ঘটছে। এই যে পরিবর্তনটা উপাদানের পরিবর্তনের দরুন এটা ঘটছে বলেই এটাকে পরিবর্তনীয় উপাদানের প্রতিদানের নিয়ম বলে বা পরিবর্তনীয় অনুপাতের নিয়ম বলে। অথবা আরেকটা বলা যেতে পারে, সবগুলো উপাদানশীল একটা উপাদান, এই জন্য বলা হয় পরিবর্তনশীল উপাদানের প্রতিদানের নিয়ম। তাহলে আমরা স্বল্পকালে সবগুলো উপাদানশীল রেখে একটি উপাদানের নিয়োগ বাড়ালে তার ফলে উৎপাদনে দেখতে পাই পরিবর্তনীয় উপাদানের প্রতিদানের নিয়ম, যে নিয়মটা বলছে যে উপাদান যত বাড়াবো মোট উৎপাদন প্রথমে ক্রমবর্ধমান হারে বাড়বে, অর্থাৎ ইনক্রিজেস অ্যাট ইনক্রিজিং রেট, তারপরে কি হবে ইনক্রিজেস অ্যাট ডিক্রিজিং রেট, ক্রমহ্রাসমান হারে বাড়বে এবং সর্বোচ্চ হবে উৎপাদন, তারপরে মোট উৎপাদন ডিক্লাইন করবে বা ডিক্রিজ করবে। এই উৎপাদনের 3টে ঘটনা ঘটে এবং এর ফলে আমরা যদি এপিএমপির দিকে তাকাই, এপিএমপি উভয়ই প্রথমে বাড়লেও শেষ পর্যন্ত
দুটোই কিন্তু হ্রাস পাচ্ছে, অর্থাৎ বোথ এপি অ্যান্ড এমপি ইনিশিয়ালি ইনক্রিজেস বাট ইভেনচুয়ালি ডিমিনিশেস, অর্থাৎ এপি এমপি রেখা এরা প্রত্যেকেই প্রথমে বৃদ্ধি পেলেও পরে হ্রাস পাচ্ছে। এবার আমরা পুরো বিষয়টা না একটা রেখাচিত্র দিয়ে দেখি, তাহলে তোমাদের বুঝতে আরো সুবিধা হবে। ধরো আমরা যদি একটা রেখাচিত্র আঁকি, পরিবর্তনশীল উপাদান কি ছিল? এল, এক্স অক্ষ বরাবর এটা নিলাম, আর এইখানে আমরা নিচ্ছি মোট উৎপাদন, টোটাল প্রোডাক্ট, এবং তার ঠিক লোয়ার প্যানেলে আমরা আর একটা ছবি আঁকছি এল, এইখানে আমরা এপি আর এমপিটা ড্র করব অরিজিন। এখন প্রথমে আমরা আসি টোটাল প্রোডাক্ট কার্ভটা কেমন হবে। আমরা বলেছি যত উপাদান বাড়বে মোট উৎপাদন তত কি হবে? মোট উৎপাদন তত বাড়তে থাকবে, কিন্তু ক্রমবর্ধমান হারে, ফলে কার্ভটা এরকম হবে। এবং একটা স্তরের পরে ধরলাম L1 শ্রম নিয়োগের পরে উৎপাদন বাড়বে এবার ক্রমহ্রাসমান হারে, ফলে এই যে স্তরটা, এই পয়েন্টটাকে আমি এ নাম দিয়ে রাখি, ও এ পর্যন্ত উৎপাদন ক্রমবর্ধমান হারে বাড়ছে। যত আমি শ্রম নিয়োগ বাড়াচ্ছি দেখো মোট উৎপাদন ক্রমবর্ধমান হারে বেড়েছে, তারপরে উৎপাদন ক্রমহ্রাসমান হারে বেড়ে এইখানে সর্বোচ্চ হলো, অর্থাৎ আমি যদি L2 শ্রম নিয়োগ পর্যন্ত, তারপরে মোট উৎপাদন হ্রাস পেতে শুরু করেছে। আমি যদি মোট উৎপাদন হ্রাস পাচ্ছে, এইটা হচ্ছে আমাদের মোট উৎপাদন রেখা। তাহলে মোট উৎপাদনের মধ্যে দেখো তিনটে জায়গা আছে। একটা আছে এই যে পয়েন্ট যেখানে অবতল থেকে উত্তল হলো, এই অংশটা, এই যে অবতল থেকে উত্তল হলো এই পয়েন্টে এসে কার্ভটা তার নেচার চেঞ্জ করলে, এই জন্য এইটাকে বলে বক্রতার বিন্দু বা পয়েন্ট অফ ইনফ্লেকশন। তা এই পর্যন্ত উৎপাদন ক্রমবর্ধমান হারে বেড়েছে, অর্থাৎ আমরা যেটা আগে বলছিলাম ও L1 শ্রম নিয়োগ পর্যন্ত, অর্থাৎ ও এ এই পর্যন্ত প্রোডাকশন ক্রমবর্ধমান হারে বেড়েছে, ইনক্রিজেস অ্যাট অ্যান ইনক্রিজিং রেট। এবং তারপরে এ থেকে বি পর্যন্ত, অর্থাৎ আমাদের রেখাচিত্রে এই L1 থেকে L2 পর্যন্ত এটা ক্রমহ্রাসমান হারে, অর্থাৎ এ থেকে বি পর্যন্ত উৎপাদন ক্রমহ্রাসমান হারে, ইনক্রিজেস অ্যাট আ ডিক্রিজিং রেট বেড়েছে। এবং তারপরে বিয়ন্ড L2, এদিকে কি হয়েছে দেখো, বিয়ন্ড L2 উৎপাদন, মোট উৎপাদন অর্থাৎ গ্রেটার দেন L2, আমি যদি বলি ও L2, তাহলে উৎপাদন টিপি এটা হ্রাস পেয়েছে। তাহলে এই মোট উৎপাদনের পাশাপাশি এবার আমি যদি প্রান্তিক উৎপাদনের কথা বলি, তাহলে প্রান্তিক উৎপাদন রেখাটা L1 শ্রম পর্যন্ত যতক্ষণ ক্রমবর্ধমান হারে বাড়বে এমপি ততক্ষণে বাড়বে, তারপরে যতক্ষণ L2 শ্রম নিয়োগ পর্যন্ত, যতক্ষণ এটা এই যে ক্রমহ্রাসমান হারে বেড়েছে এমপি কমতে থাকবে, এবং যখন মোট উৎপাদন সর্বোচ্চ হবে প্রান্তিক উৎপাদন তখন শূন্য হবে, এবং তারপরে যখন মোট উৎপাদন এই যে হ্রাস পেতে থাকলো তখন প্রান্তিক উৎপাদন ঋণাত্মক হয়ে যাবে। অর্থাৎ আমার এইটা হচ্ছে এমপি রেখা। তাহলে এমপি রেখাটা কিভাবে আমরা পেলাম? নর্মালি এই রেখার উপর যে কোনো বিন্দুতে এমপি বের করতে গেলে ওই বিন্দু সাথে যদি মূল বিন্দু যোগ করি, তাহলে বা ওই বিন্দুতে যদি আমি একটা ট্যানজেন্ট বা স্পর্শক টানি, তার যে ঢাল বেরোবে সেটাই হচ্ছে এমপি বা প্রান্তিক উৎপাদন। এবার আমি আসি গড় উৎপাদন। গড় উৎপাদন কি হবে? গড় উৎপাদন মানে যে কোনো পয়েন্টে গড় উৎপাদন হচ্ছে মূল বিন্দু থেকে সেই পয়েন্টটার যোগ করলে
ধরো এই বিন্দুতে এ বিন্দুতে যদি আমার গড় উৎপাদন বের করতে হয়, তাহলে ও থেকে এ পর্যন্ত যোগ করব, যোগ করলে যে ত্রিভুজটা তৈরি হলো তার লম্ব বাই ভূমি করলেই আমরা, অর্থাৎ ঢালটা বের করলেই আমরা গড় পাবো। তাহলে দেখো এই পর্যন্ত গড় বাড়ছে, কতদূর গড় বাড়ছে, আমরা যদি একটা স্পর্শক আঁকি, যে স্পর্শকটা একদম, যে স্পর্শকটা তোমার জাস্ট টিপিকে স্পর্শ করে, মূল বিন্দুগামী যে স্পর্শকটা, এই যে পয়েন্টটা এবি, এটাকে দিলাম সি, এই সি পয়েন্টটা হচ্ছে তোমার এপি এবং এখানে এমপি দুটোই সমান, কারণ এটা একটা ট্যানজেন্ট এবং এটা অরিজিন দিয়ে মূল বিন্দু দিয়ে যাচ্ছে। তাহলে একই সাথে মূল বিন্দুগামী এবং স্পর্শক বলে এই পয়েন্টটাতে সি পয়েন্ট মানে আমাদের রেখাচিত্র অনুযায়ী যদি আমি এটাকে L3 বলি, তাহলে L3-তে অর্থাৎ এই পয়েন্টে আমি যদি এপি কার্ভটা ড্র করি, তাহলে এপি এইখানে এমপির সাথে সমান হবে, অর্থাৎ এপি এরম বাড়বে, এই পর্যন্ত এপি বাড়বে, তারপরে এপি, এবার কিন্তু দেখো রেখাটা ওই টার্ন নিয়ে নিয়েছে, ফলে এবার এপি কিন্তু ক্রমশ এদিকে যত যাবে এপি কমতে থাকবে, ফলে কার্ভটা এইরকম, কিন্তু কখনোই এর সাথে টাচ করে দেবে না, কারণ এপি কখনোই জিরো বা ঋণাত্মক হতে পারে না। তাহলে এইখান থেকে আমরা পরিবর্তনীয় অনুপাতের নিয়ম বা ল অফ ভেরিয়েবল প্রপোর্শনে কি পাচ্ছি দেখো ছবিতে। এইবার যতক্ষণ আমি সবগুলো উপাদান নিয়োগকে স্থির রেখেছি, একটা উপাদানের নিয়োগকে আমি ক্রমাগত বাড়িয়েছি এবং তাতে দেখেছি মোট উৎপাদন প্রথমে ক্রমবর্ধমান হারে বেড়েছে, তারপর ক্রমহ্রাসমান হারে বেড়েছে, সর্বোচ্চ হয়েছে এবং তারপর হ্রাস পেয়েছে। ফলে গড় এবং প্রান্তিক উৎপাদন দুটোই প্রথমে বেড়েছে, বাট বোথ ইভেনচুয়ালি ডিমিনিশেস, উভয় শেষ পর্যন্ত হ্রাস পেয়েছে। তাহলে এইখান থেকে আরো একটা মজার জিনিস দেখতে পারো, সেটা হলো এপিএমপি রিলেশনটা, এপিএমপি সম্পর্কটা কিরকম। আমি যদি এখানেই পাশে তোমাদের এপিএমপি রিলেশনটা লিখে দিই তাহলে বুঝতে সুবিধা হবে। দেখো ছবিতে আমি যদি 1 নাম্বার বলি, যে যতক্ষণ এমপি, মোটা করে দিচ্ছে এই জন্য বোঝা, এমপি যতক্ষণ বেড়েছে ততক্ষণ এমপি এপির চেয়ে বড়, অর্থাৎ এপি লেস দ্যান এমপি, যেহেতু শ্রমের ভিত্তিতে ওই জন্য শ্রম দিচ্ছি। এবার যেখানে, বা এটাকে আমি এইভাবেও বলতে পারি, এটাকে আরো সোজা করে যদি আমি বলি, দেখো এটা আরো বেটার হবে, যে যদি আমরা এক নাম্বার এইভাবে যদি বলি, যতক্ষণ এ বেড়ে গেল ততক্ষণ এপি থেকে এমপির চেয়ে ছোট, যখন কমছে বা যতক্ষণ দেখো টিপি টোটাল প্রোডাক্ট বেড়েছে ততক্ষণ এমপি পজিটিভ, যতক্ষণ আমি যদি এই রিলেশনটাকে এইভাবেও বলতে পারি যে এমপি যখন বাড়ছে তখন এমপি এপির চেয়ে বড়, কিন্তু যখন এমপি এপি যখন ম্যাক্সিমাম বা সর্বোচ্চ হচ্ছে তখন এপি আর এমপি সমান, আর যখন এপি কমছে তখন দেখো এপি যখন ফল করছে, এই যে ফল করেছে, তখন কিন্তু এপি উপরে চলে গেছে, অর্থাৎ তখন এপি গ্রেটার দ্যান এমপি। তাহলে আমরা যতক্ষণ এপি বাড়ছে, এইটার দিকেও এইভাবে বলতে পারি যে যতক্ষণ এপি বাড়ছে ততক্ষণ এপি চেয়ে এমপি বড়, যখন এপি সর্বোচ্চ হলো তখন এপি এমপি সমান, এবং যখন এপি কমছে তখন এপি এমপির চেয়ে বড়। তাহলে তিনটে রিলেশন এখান থেকে দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ। আরো একটা বিষয় আমরা এখান থেকে বলতে পারি, সেটা হলো
মোট উৎপাদন যতক্ষণ বাড়ছে ততক্ষণ দেখো প্রান্তিক উৎপাদন ধনাত্মক। মোট উৎপাদন যখন সর্বোচ্চ তখন প্রান্তিক উৎপাদন শূন্য, এবং মোট উৎপাদন যখন কমে প্রান্তিক উৎপাদন তখন ঋণাত্মক। তাহলে এই হচ্ছে স্বল্পকালে উৎপাদনে যে নিয়মটা কার্যকরী হয়, যাকে আমরা ল অফ ভেরিয়েবল প্রপোর্শন বললাম, তার এক্সপ্লানেশন রেখাচিত্র এবং ছক দিয়ে আমরা ব্যাখ্যা করলাম। এইবারে আমরা আসবো নেক্সট যে বিষয়টা আছে, সেটা হলো যে দীর্ঘকালে কোন নিয়ম কার্যকরী হয়। দীর্ঘকালে আমরা দেখি যে প্রোডাকশন ফাংশন আমি আগেই বলেছি ফিনিশ গুড তৈরি হয়েছে। আমরা ল অফ ভেরিয়েবল প্রপোর্শনের কথা যেটা বলছিলাম, এতক্ষণ ধরে যা আলোচনা করলাম, দেখো তোমাদের স্ক্রিনেও দেখা যাচ্ছে যে ল অফ ভেরিয়েবল প্রপোর্শন আমরা এগ্রিকালচারে দেখতে পারি। দেখো ইনপুট দিয়েছে এবং সেখান থেকে আউটপুট দেখো যে জমির পরিমাণটা স্থির আছে, শুধুমাত্র শ্রমটাকে যদি চেঞ্জ করি তাহলে কি ঘটবে আমরা সেটা বললাম। এইবারে আমরা দীর্ঘকালের যে বিষয়টা আছে, আমরা দীর্ঘকালের বিষয়টাতে যাব। দীর্ঘকালে উৎপাদনে কি ঘটে আমরা আগেই বলেছি। উৎপাদনে দীর্ঘকালে আমরা অল আর লং রানে আমরা দেখেছি যে অল ফ্যাক্টরস অফ প্রোডাকশনস আর ভেরিয়েবল, অর্থাৎ সব উপাদানই হচ্ছে পরিবর্তনশীল। তাহলে যদি ভেরিয়েবল ফ্যাক্টরস অল ফ্যাক্টরস আর ভেরিয়েবল, এইটা আমরা বলতে পারি লং রানে। তাহলে সবগুলো ফ্যাক্টরকে যদি আমি অ্যাট এ টাইম চেঞ্জ করি, একসাথে পরিবর্তিত করি, তাহলে উৎপাদনে কি ঘটবে? তখন উৎপাদনের যেটা ঘটে আমরা বলি যে উৎপাদনের মাত্রার পরিবর্তন ঘটেছে, চেঞ্জ ইন স্কেল অফ প্রোডাকশন। অর্থাৎ স্কেল বা মাত্রা পরিবর্তনটা কি বললাম? যখন উৎপাদনে সবগুলো উপাদানকে একই সাথে পরিবর্তন করা হবে তখন উৎপাদনের মাত্রার পরিবর্তন ঘটে। এখন এই মাত্রার পরিবর্তন বা স্কেলের চেঞ্জ কিরকম ঘটে? 3 রকম আমরা চেঞ্জ দেখতে পাই। যখন উৎপাদনের সবগুলো উপাদানকে একই সাথে একই হারে পরিবর্তন করা হবে তখন মোট উৎপাদন ওই উপাদানগুলোকে যে হারে চেঞ্জ করা হয়েছে তার চেয়ে বেশি হারে চেঞ্জ হতে পারে, তার চেয়ে কম হারে চেঞ্জ হতে পারে, বা তার চেয়ে সমান হারে চেঞ্জ হতে পারে। আমি জাস্ট একটা এক্সাম্পল দিয়ে বলি, তাহলে আরো বুঝতে সুবিধা হবে। ধরো আমাদের বোঝার সুবিধার্থে উপাদান ধরছি লেবার, ক্যাপিটাল আর উৎপাদনকে কিউ বললাম। তাহলে প্রাথমিক অবস্থায় ধরো 50 জন লেবার এবং 1000 টাকার ক্যাপিটাল ইনভেস্ট করলে উৎপাদন হয়েছে 40টা। কোনো দ্রব্য ধরো পেন তৈরির কোনো কারখানা, 50 জন লেবার এমপ্লয় করেছে, 1000 টাকার ক্যাপিটাল ইনভেস্ট করেছে এবং সেখান থেকে 40টা পেন হয়েছে। তা এখন যদি এই লেবার, ক্যাপিটাল এই দুটোই উপাদান, তা এই দুটোকে যদি একই সাথে পরিবর্তন করে, ডাবল করে বা 3 গুণ করে বা 4 গুণ করে, তাহলে কি ঘটবে? ধরো লেবারকে ডাবল করলে কত দাঁড়াচ্ছে? লেবার ডাবল হয়েছে, ধরো 50 লেবার মানে হয়ে যাবে 100, আর এটা হয়ে যাবে ডাবল মানে 2000, এটা হয়ে যাবে 100, তাহলে 100 লেবার। তাহলে এখন মোট উৎপাদন কি হতে পারে? মোট উৎপাদন 40-এর ডবল 80 হতে পারে, বা 80-র চেয়ে বেশিও হতে পারে। ধরো 80-র থেকে বেশি কত হতে পারে? 100, অথবা 80-র থেকে কমও হতে পারে। কত হতে পারে? 80-র থেকে কম ধরো 50 হলো। তাহলে দেখো এখানে 3টে ঘটনা, এর বাইরে তার কোনো ঘটনা। হয় উপাদানকে যে হারে আমি চেঞ্জ করেছি উৎপাদন সেই হারেই বাড়তে পারে বা তার থেকে বেশি হারে,
বা উৎপাদন তার থেকে কম হারে। এর বাইরে তার তিনটের বাইরে তার কোনো ঘটনা ঘটতে পারে না। তাহলে এই তিনটে ঘটনার মধ্যে উপাদানগুলোকে যে হারে চেঞ্জ করেছে, উৎপাদন এইটা হচ্ছে সেই হারেই চেঞ্জ হয়েছে। উপাদানগুলোকে যে হারে চেঞ্জ করেছে এইটা তার থেকে বেশি হারে চেঞ্জ হয়েছে, আর উপাদানগুলোকে যে হারে চেঞ্জ করেছে উৎপাদন তার থেকে কম হারে চেঞ্জ হয়েছে এইটা। তাহলে এই তিন ধরনের চেঞ্জ হয়েছে। যদি দেখা যায় যে উৎপাদনে উপাদানগুলোকে যে হারে চেঞ্জ করা হয়েছে উৎপাদনও সেই হারে পরিবর্তিত হয়েছে, তখন আমরা এটাকে বলি স্থির মাত্রার পরিবর্তন বা কনস্ট্যান্ট রিটার্নস টু স্কেল, সমমাত্রার পরিবর্তন। মাত্রা বৃদ্ধির প্রতিদান বা নিয়ম দীর্ঘকালে কার্যকরী হয় যখন উৎপাদনের সবগুলো উপাদানকে একই সাথে একই হারে পরিবর্তন করা হয়। তখন মোট উৎপাদনও যদি উপাদানগুলোকে যে হারে পরিবর্তন করা হচ্ছে মোট উৎপাদনও যদি সেই হারে বৃদ্ধি পায়, যেমন উপাদানগুলোকে ডাবল করা হয়েছে উৎপাদনও ডাবল বৃদ্ধি পেয়েছে, বা উপাদানগুলোকে যদি 3 গুণ বাড়াতাম মোট উৎপাদন যদি 3 গুণ বাড়ে, তখন এটাকে বলা হবে সমহারে মাত্রা বৃদ্ধির প্রতিদানের নিয়ম বা কনস্ট্যান্ট রিটার্নস টু স্কেল। যদি বেশি হয়, অর্থাৎ উপাদানগুলোকে যে হারে আমরা দীর্ঘকালে পরিবর্তন করেছি মোট উৎপাদন যদি তার চেয়ে বেশি হারে হয়, তখন বলা হবে ক্রমবর্ধমান মাত্রা বৃদ্ধির প্রতিদানের নিয়ম। ক্রমবর্ধমান মাত্রা বৃদ্ধির প্রতিদানের নিয়ম বা ইনক্রিজিং রিটার্নস টু স্কেল, অর্থাৎ ক্রমবর্ধমান মাত্রা বৃদ্ধির পরিবর্তনের নিয়ম। আর যদি উপাদানগুলোকে যে হারে পরিবর্তন করছি মোট উৎপাদন তার থেকে কম হারে চেঞ্জ হয়েছে, তখন আমরা এটাকে কি বলি? তখন আমরাকে বলি হচ্ছে ডিক্রিজিং রিটার্নস টু স্কেল বা ক্রমহ্রাসমান মাত্রা বৃদ্ধির প্রতিদানের নিয়ম। তাহলে আমরা এখান থেকে কি দেখতে পাচ্ছি? দীর্ঘকালে অল ফ্যাক্টরস ভেরিয়েবল হওয়ার জন্য আমরা লজ অফ রিটার্নস টু স্কেল, রিটার্ন টু স্কেল এটা দেখতে পাই। এবং এই লজ অফ রিটার্নস টু স্কেল আমরা ক রকমের দেখতে পেলাম? একটা হচ্ছে কনস্ট্যান্ট রিটার্নস টু স্কেল, সমমাত্রার মাত্রা বৃদ্ধির প্রতিদানের নিয়ম বা স্থির মাত্রা বৃদ্ধির প্রতিদানের নিয়ম। একটা পেলাম ইনক্রিজিং রিটার্নস টু স্কেল বা ক্রমবর্ধমান মাত্রা বৃদ্ধির প্রতিদানের নিয়ম। আর একটা পেলাম ক্রমহ্রাসমান মাত্রা বৃদ্ধির প্রতিদানের নিয়ম বা ডিক্রিজিং রিটার্নস টু স্কেল। তাহলে স্বল্পকালে যেমন আমরা দেখেছিলাম সবগুলো উপাদানের নিয়োগ স্থির রেখে একটা উপাদানের নিয়োগ ক্রমাগত বাড়ালে মোট উৎপাদন প্রথমে ক্রমবর্ধমান হারে বাড়বে, তারপরে ক্রমহ্রাসমান হারে বেড়ে মোট উৎপাদন সর্বোচ্চ হবে, তারপর মোট উৎপাদন হ্রাস পাবে। ফলে সেখানে এপি এবং এমপি উভয়ই প্রথমে বৃদ্ধি পেলেও শেষ পর্যন্ত হ্রাস পাবে, এবং সেখান থেকে আমরা এপিএমপির একটা রিলেশনও দেখতে পেয়েছিলাম। দীর্ঘকালে এসে আমরা কিন্তু উৎপাদনে অন্য একটা নিয়ম দেখতে পেলাম। সেটা কি? যখন সবগুলো উপাদানের নিয়োগকে একসাথে একই হারে চেঞ্জ করা হলো তখন উৎপাদনের মাত্রা বা স্কেলের পরিবর্তন ঘটে গেল, এবং সেই ক্ষেত্রে কি দেখা গেল? 3 ধরনের পরিবর্তন হতে পারে। উপাদানগুলোকে যে হারে পরিবর্তন করেছি মোট উৎপাদন তার থেকে বেশি হারে হতে পারে, বা মোট উৎপাদন তার থেকে কম হারে হতে পারে, অথবা সমান হারে হতে পারে। তাহলে উৎপাদনে মাত্রা বৃদ্ধির প্রতিদানের নিয়ম 3 রকম: সমহার মাত্রা বৃদ্ধির প্রতিদানের নিয়ম, ক্রমবর্ধমান মাত্রা বৃদ্ধির প্রতিদানের নিয়ম, আর একটা হচ্ছে ডিক্রিজিং রিটার্নস টু স্কেল বা ক্রমহ্রাসমান মাত্রা বৃদ্ধির প্রতিদানের নিয়ম। আশা করি এই যে স্বল্পকাল এবং দীর্ঘকাল দুটো বিষয় সম্পূর্ণ আলাদা, এবং স্বল্পকালে উৎপাদনের ক্ষেত্রে উপাদান নিয়োগ পরিবর্তন হেতু যে ধরনের রুলস বা লজ কার্যকরী হয়, দীর্ঘকালে অন্য, এটা নিশ্চয়ই এতক্ষণে ক্লিয়ার বুঝতে পেরেছো। এখন আমরা আর এই যে টপিকটা প্রথম তোমাদের যেটা, সেটাতে দেখো
লজ অফ রিটার্নস টু স্কেলের পরে আমরা যদি আসি যে আর একটা বিষয় আছে যেটা পরে আমরা থ্যাংক ইউতে যাব, সেটা হলো ইকোনমিজ অফ স্কেল। দেখবে ইউনিট 3-তে তোমাদের প্রডিউসার বিহেভিয়ারের মধ্যে লাস্ট আছে ইকোনমিজ অফ স্কেল। এই ইকোনমিজ অফ স্কেল কি? যখন কোনো ফার্ম তার উৎপাদনের মাত্রার পরিবর্তন ঘটে, অর্থাৎ আলোচনা থেকে নিশ্চয়ই বুঝতে পেরেছো, লং রানে দীর্ঘকালে উৎপাদন যখন সমস্ত উপাদানগুলো চেঞ্জ করে, তখন আমরা এটাকে বলি উৎপাদনের মাত্রার পরিবর্তন। তার বৃহৎ মাত্রায় যখন কোনো ফার্ম উৎপাদন করে, তখন উৎপাদনের ব্যয়ের দিক থেকেও কিছু সাশ্রয় হয়, অর্থাৎ উৎপাদন করতে যে খরচ হয়, যে ব্যয় হয়, সেই ব্যয়ের দিক থেকে কিছু সাশ্রয় হয়, যেটাকে আমরা বলি উৎপাদনে বাহ্যিক ব্যয় সংকোচ বা ব্যয় সংক্ষেপ বা ইন্টারনাল ইকোনমিজ অফ স্কেল। এই ইকোনমিজ অফ স্কেল বা ব্যয় সংক্ষেপ এটা দু রকমের হয়, একটা হচ্ছে ইন্টারনাল, একটা এক্সটার্নাল। ইন্টারনাল বা অভ্যন্তরীণ ব্যয় সংকোচ বা ব্যয় সংক্ষেপটা কি? যখন কোনো ফার্ম নিজে বৃহৎ মাত্রায় উৎপাদন করছে এবং তার ফলে সে বিভিন্ন ব্যয়ের দিক থেকে বিভিন্ন সুবিধা ভোগ করছে, অর্থাৎ গড় ব্যয় তার কমে আসছে, তখন এটাকে আমরা বলি অভ্যন্তরীণ ব্যয় সংক্ষেপ বা ব্যয় সংকোচ বা ইন্টারনাল ইকোনমিজ অফ স্কেল। উল্টো দিকে কোনো ফার্ম নিজে উৎপাদন বাড়ায়নি, কিন্তু কোনো একটা ইন্ডাস্ট্রি বলতে আমরা কি বুঝি? একই দ্রব্য উৎপাদনকারী অসংখ্য ফার্ম। তাহলে কোনো একটা ফার্মের বদলে গোটা ইন্ডাস্ট্রি যদি এক্সপ্যান্ড করে, প্রসারিত হয়, কোনো ফার্ম বা শিল্প যদি সম্প্রসারিত হয় এবং তার ফলে তার যদি কিছু সুবিধা ব্যয়ের দিক থেকে কিছু সাশ্রয় হয়, তাহলে ওই শিল্পের অন্তর্গত প্রতিটা ফার্ম সে সুবিধা ভোগ করবে। অর্থাৎ কোনো একটা শিল্প সম্প্রসারিত হওয়ার দরুন ওই শিল্পের অন্তর্গত প্রতিটা ফার্ম উৎপাদন ব্যয়ের দিক থেকে যে সাশ্রয় বা যে সুবিধা ভোগ করছে, তাকে আমরা বলছি বাহ্যিক ব্যয় সংকোচ বা বাহ্যিক ব্যয় সংক্ষেপ বা এক্সটার্নাল ইকোনমিজ অফ স্কেল। তাহলে ইকোনমিজ অফ স্কেলের ঠিক অপোজিট ডিস ইকোনমিজ অফ স্কেল, উৎপাদনের ব্যয় বাহুল্য। এই বিষয়টা আরো বিশদে শ্রেণীবিভাগ সহ ডিটেলসে আমরা আলোচনা করব পরবর্তী অংশে। যখন আমরা উৎপাদন ব্যয় সম্পর্কে ডিটেলসটা আলোচনা করতে পারবো, তখন আমরা এই ব্যয় বাহুল্য এবং ব্যয় সংক্ষেপ এই দুটো বিষয় আরো বিশদে আলোচনা করব। তাহলে ইউনিট 3 মাইক্রো ইকোনমিক্সে প্রডিউসার বিহেভিয়ারে মূলত যে বিষয়গুলোর উপর তোমরা ফোকাস করবে, মূলত এখান থেকে তোমাদের এমসিকিউ কোয়েশ্চেন আসবে। ফার্স্ট সেমিস্টারে তো তোমাদের এমসিকিউ, ফলে এই এমসিকিউ কোয়েশ্চেনগুলো করার সময় কনসেপ্টটা যদি ক্লিয়ার থাকে, তাহলে যে কোনো ধরনের এমসিকিউ কিন্তু করতে পারবে। এবং এই কনসেপ্ট ক্লিয়ার করার জন্য পুরো বিষয়টা আমি আরেকবার অতি সংক্ষেপে বলছি যে উৎপাদন মানেই কোনো বস্তুর উপাদান নিয়োগ করে অন্য অবস্থায় ট্রান্সফরমেশন করা, যেখানে আমরা ক্লাসিক্যাল নিও ক্লাসিক্যাল দু ধরনের ডেফিনেশন বলেছি। উৎপাদন করতে উৎপাদনের উপাদান লাগছে, সব উপাদানগুলোর নিয়োগ পরিবর্তন করা যায় কিনা তার উপর ভিত্তি করে আমরা দুটো কাল বললাম, একটা স্বল্পকাল উৎপাদনে আর একটা দীর্ঘকাল। স্বল্পকালে উৎপাদনে আমরা দেখলাম দু ধরনের উপাদান, স্থির উপাদান এবং পরিবর্তনশীল উপাদান। উল্টো দিকে দীর্ঘকালে আমরা দেখলাম শুধুমাত্র পরিবর্তনশীল উপাদান, কোনো স্থির উপাদান নেই। স্বল্পকালে আমরা দেখলাম যে স্থির রেখে একটা মাত্র উপাদানকে যদি আমি বাকি সমস্তকে ফিক্সড রেখে একটা উপাদানের নিয়োগ ক্রমাগত বাড়ালে উৎপাদনে পরিবর্তনীয় অনুপাতের নিয়ম কার্যকরী হতে দেখলাম। উল্টো দিকে দীর্ঘকালে আমরা সবগুলো উপাদানের নিয়োগ একসাথে এক হারে বাড়ানোর দরুন মাত্রা বৃদ্ধির প্রতিদানের নিয়ম কার্যকরী হতে দেখলাম। এই দুটো নিয়ম রেখাচিত্র সহ ডিটেলসে তোমরা পড়বে এবং আশা করি এই ভিডিও থেকে তোমরা টোটালটা বুঝতে পেরেছো। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে বইটা আরো খুঁটিয়ে পড়লে প্রতিটা এমসিকিউ আবার করতে পারবে। আবার দেখা হবে পরের পর্বে, যেখানে আমরা উৎপাদন ব্যয় তত্ত্ব এবং রেভিনিউ তত্ত্ব সম্পর্কে আলোচনা করব। সবাইকে ধন্যবাদ।